ভিডিও শুরুতেই একটা চ্যালেঞ্জ। তুমি যদি আজকের এই ক্লাসটা 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে মনোযোগ দিয়ে করো, তাহলে তেলেনাপোতা আবিষ্কার গল্পটা তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। এই চ্যালেঞ্জ নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমরা যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে পড়ো, তোমাদের সিলেবাসে একটা গল্প আছে, প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার, যেটা নিয়ে তোমাদের অনেকেই বুঝতে সমস্যা হয়। এই গল্পটা আজ আমি তোমাদের এমন কায়দাতে বোঝাবো যে তুমি চাইলেও আজকের পরে এই গল্পটা ভুলতে পারবে না। এমনকি তুমি যদি খুব দুর্বল স্টুডেন্টও হও, তুমি অন্যদের এই গল্পটা বুঝিয়ে বলতে পারবে। তাহলে এই চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে একসঙ্গে নিলাম। এখন মনোযোগ দিয়ে তোমাকে ক্লাসটা করতে হবে, তবে কয়েকটা শর্ত আছে। 1, সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। 2, যারা একটু দুর্বল, আমি যখন পড়াবো বইয়ের ওপর কিছু কিছু শব্দের মানে বা আমি কি বলেছি এগুলো লিখে নিতে হবে। 3, গল্পটা আমার পড়ানোর পর যদি বুঝে যাও খুব ভালো, যদি তারপরেও একটু অসুবিধে হয় 1-2 বার তোমাকে রিডিং পড়তে হবে। তুমি সময়টা দাও, গল্পটা তোমার কাছে জল ভাত হবেই হবে। একটা মজার ঘটনা বলি, 2014 সাল থেকে এই গল্পটা 11-এর সিলেবাসে আছে, পুরনো সিলেবাসে ছিল। আমি কিন্তু কখনো এই গল্পটা ইউটিউবে সম্পূর্ণটা একবারে পড়াইনি। তার দুটো কারণ ছিল। 1, গল্পের আকৃতি অনেক বড়। 2, গল্পটা অনেক জটিল। আজ প্রথমবার এমন কায়দায়, এমন কিছু কৌশলে আমি গল্পটা পড়াবো, তুমি গল্পটা জলের মতো বুঝে যাবে। সবার আগে বলি গল্পের উৎস কি। প্রেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে নামক যে গল্প সংকলন বই, সেখান থেকেই আমাদের গল্পটি নেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প এই গ্রন্থতেও তেলেনাপোতা আবিষ্কার গল্পটি স্থান পেয়েছে। গল্পটা পড়ার একটা ট্রিক্স আছে। আমি তোমাকে প্রথমে 3টে কথা বলি, আগে মন দিয়ে শোনো। আমি ঠাকুরনগর বাজারে গিয়েছিলাম, আমি টোটোতে করে গিয়েছিলাম, আমার সঙ্গে 2 জন বন্ধু ছিল। এই 3টে কথাকে আমি যদি এভাবে বলি, আপনি ঠাকুরনগর বাজারে যেতে পারেন, আপনি টোটোতে উঠতে পারেন, আপনার সঙ্গে 2 জন বন্ধু থাকতে পারে। কেমন হয় বলো তো? ঠিক এমন কায়দাতেই গল্পটা লেখা। গল্পে দেখবে এরকম লেখা, আপনি যেতে পারেন, আপনার সঙ্গে দেখা হতে পারে, একটা সম্ভাবনার কথা লেখা। তুমি সিম্পলি ওই জায়গাতে ধরে নেবে আর লেখক বোঝাতে চাইছেন আমি, বা গল্পের নায়ক বলছে আমি গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছিল। আপনি আপনি যেখানে বলা, সেখানে বুঝে নেবে নায়ক নিজের সম্পর্কেই কথাটা বলছে। গল্পটা মূলত ভাববাচ্যে লেখা। ভাববাচ্য তোমরা ক্লাস 10-এই পড়েছো, একটু মনে করিয়ে দিই। আমি স্কুলে যাব, এটাকে ভাববাচ্যে এইভাবে বলতে হয়, আমার স্কুলে যাওয়া হবে। গল্পটা ওই কায়দাতে ভাববাচ্যতেই লেখা, এজন্য তোমাদের বুঝতে অনেকের একটু জটিল বলে মনে হয়। আজকের পরে আর হবে না। ইউটিউবের সমস্ত চ্যানেল ঘুরে যারা সম্রাট এক্সক্লুসিভের প্রতি আস্থা রেখেছো, আজ তোমরা বুঝতে পারবে আমাদের চ্যানেল থেকে ছাত্রছাত্রীদের কতটা ভালোবেসে, কতটা দায়িত্ব নিয়ে পড়ানো হয়। শুরুতেই একটা ছোট্ট আবদার, এই গল্পটা বুঝতে অনেকের অসুবিধে হয়। তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো বা না করো, লাইক করো বা না করো, কমেন্ট করো বা না করো, আমার দুঃখ নেই। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই দেখে এই গল্পটা বুঝে নিতে পারে। আর যদি সত্যি ভালো লাগে, তাহলে তোমার অভিজ্ঞতা, তোমার অনুভূতি আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, তোমার নাম এবং জেলার নাম সহ, যাতে আমি বুঝতে পারি জেলার কোন কোন জায়গা থেকে বন্ধুরা আমাদের এই ক্লাসগুলো দেখেছে। এবার আর কথা নয়, চলো সরাসরি চলে যাই মূল আলোচনাতে। গল্প তেলেনাপোতা আবিষ্কার। শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধহয়, যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। এই যে প্রথম লাইনটা আমরা পড়লাম, এটার মানে তোমাদের এইভাবে ধরতে হবে, শনি ও মঙ্গলবারে, যতদূর মনে পড়ে মঙ্গলেই হবে বোধহয়, আমরা তেলেনাপোতা আবিষ্কার করতে বা তেলেনাপোতায় ঘুরতে গিয়েছিলাম। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁফিয়ে ওঠার পর যদি হঠাৎ 2 দিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে, এইটুকুর মানে কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁফিয়ে উঠবার পর। এটা কোথায় হয়? শহরে। তার মানে বোঝা যাচ্ছে গল্পের কথক বা নায়ক একজন শহুরে যুবক, যে প্রতিদিন অফিসের মানে একঘেয়ে কাজে মানুষের ভিড়ে ক্লান্ত,
হঠাৎ করে সে দুদিনের ছুটি পেল, আর তাকে এসে কেউ ফুসলানি মানে কেউ উস্কানি দিল। ধরো তোমরা এরকম বলো না, এই চল চল অমুকের গাছে আম আছে আজকে পেড়ে খাই, এই যে যে পরামর্শ দেওয়া, এটাকেই বলা হয় ফুসলানি বা উস্কানি। তো তাকে একজন উস্কানি দিল, কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জল জীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এর মানে কি? পৃথিবীর কোনো এক আশ্চর্য সরোবর বা জলাশয়ে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা, এই মাছেরা একদম চালাক নয়, এরা অত্যন্ত সহজ সরল, তারা জলজীবনের প্রথম বড়শিতে, এই জলে জন্মগ্রহণের পর থেকে প্রথমবারের জন্য বড়শিতে, বড়শি আমরা জানি মাছ ধরার ছিপ, বড়শিতে হৃদয়বিদ্ধ, হৃদয়বিদ্ধ করার মানে তোমরা জানো যে মাছ যখন বড়শি টোপ গিলে ফেলে তখন তার বুকের এফোর ওফোর হয়ে যায়। তো হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে। আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া মানে ছোট মাছ ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। এর মানেটা এবার একটু তোমাদের বুঝিয়ে বলি। একদম আক্ষরিক অর্থে এই রকম বক্তব্য। শনি মঙ্গলবারের মনে হয় মঙ্গলবার দিন আমরা তেলেনাপোতায় গেছিলাম। আমি শহুরে যুবক, অফিসের কাজকর্মের চাপে মানুষের ভিড়ে একদম একাকার অবস্থা। হঠাৎ দুদিন ছুটি পেলাম, আর ঠিক তখনই আমাকে আমার এক বন্ধু এসে উস্কানি দিল, ফুসলানি দিল, জানিস এরম একটা জায়গাতে একটা সরোবর আছে, সেখানে দারুণ মাছেরা আছে, আর মাছগুলো হেবি শান্ত নিরীহ স্বভাবের। এরা কোনোদিনও বড়শি দেখেইনি, এরা বড়শির টোপ গেলার জন্য একদম হাঁ করে আছে, উদ্গ্রীব হয়ে আছে। আর আমিও জীবনে কখনো সেরম মানে ওই ছোটোখাটো এক একটা পুঁটি টুটি ধরেছি, আর বড় কোনো মাছ শিকার করা হয়নি। তাই আমিও মৎস্য শিকারের জন্য তেলেনাপোতায় গেলাম। ব্যাপারটা এতটাও সহজ নয়। এখানে লাইনটার দিকে একটু তাকাও, আমি এটা ক্লিন করে দেখাচ্ছি, লাইনটার দিকে তাকাও, এই জায়গাটা পড়ো, এগুলো নোটে নেই, এটা ভালো করে বুঝতে হবে। পৃথিবীর কোনো এক আশ্চর্য সরোবরে সবচেয়ে সরলতম মাছেরা জলজীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। হৃদয়বিদ্ধের করার একটা সিম্বল আছে, আমি তোমাকে এঁকে দেখাই। এই যে যে সিম্বলটা আমরা দেখি, এইটা হচ্ছে হৃদয়বিদ্ধের সিম্বল। হার্টের ওপর এরকম একটা তীর চিহ্ন আঁকা। এই জায়গাতে কিন্তু এতটা সরল নয় বিষয়টা যে নায়ককে তার বন্ধুরা উস্কানি দিল, চল মাছগুলো হৃদয় ফুটো করার জন্য বসে আছে, এরম নয়। এখানে বোঝানো হয়েছে আরও গভীর কিছু অর্থ, যে জানিস তেলেনাপোতায় আশ্চর্য সুন্দরী মেয়েরা আছে যারা একেবারে সহজ সরল, প্রেম ভালোবাসা হৃদয় বিনিময় এগুলো তারা জানে না, তারা প্রেমে পড়তে ব্যাকুল হয়ে রয়েছে। আর আমি নায়ক, আমিও জীবনে কখনো এক একটা ছোটোখাটো প্রেম করেছি, বড় সড়ো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, এজন্যেই আমি তেলেনাপোতায় গিয়েছিলাম। এটা হচ্ছে এর গভীর অর্থ। পরের অনুচ্ছেদে চলে যাই। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলের পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে, তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। ধরো আমি যেমন থাকি ঠাকুরনগর, তুমি যদি আমার বাড়িতে আসতে চাও, তুমি ধরো ভাবছো আমি শিয়ালদা থেকে ঠাকুরনগর আসবো, তুমি ট্রেনে করে শিয়ালদা থেকে ঠাকুরনগর এলে, ওই জায়গাতেই কিন্তু আমার বাড়ি নয়। এবার ওই ঠাকুরনগর প্ল্যাটফর্ম থেকে আমার বাড়িতে হয়তো টোটো করে বা অটো করে বা ভ্যানে করে আসতে হবে। ঠিক এই রকম গল্পের নায়ক তার বন্ধুদের সঙ্গে নিয়ে ভাদ্র মাসের পড়ন্ত বিকেলবেলায় যখন প্যাচ পেচে গরম, তারপরে জিনিসে মানুষের প্যাকটা প্যাকটা বাসে উঠেছে, তারপর ওই ভাদ্রের গরমে ধুলো ঘামে চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে আচমকা রাস্তায় নেমে পড়ল, মানে এখানেই বাসের স্টপেজ, এখান থেকে আবার অন্য কিছু করে তাদের নির্দিষ্ট গন্তব্য যেখানে সেখানে যেতে হবে। এখানে এই ভাদ্রের গরমের কথা কেন বলেছে ভালো করে বুঝবে। এই জায়গাতে বোঝানো হয়েছে যে কোনো প্রতিকূলতাই তাদের বাধা দিতে পারছে না।
লোকের ভিড়, গরম, সব কিছুকে উপেক্ষা করে নায়ক তেলেনাপোতায় মৎস্য শিকারের উদ্দেশ্যে মানে ধাবমান হচ্ছেন। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হওয়ার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গল অন্ধকার হয়ে এসেছে। অর্থাৎ বাস যেখানে থামলো জায়গাটা একটা জঙ্গল। একটা জলার উপর দিয়ে, একটা জলাশয়ের উপর দিয়ে বাসটা ঘস ঘস আওয়াজ করে চলে গেল, জলাশয়ের পাশের রাস্তা দিয়ে, উপরের রাস্তা দিয়ে। নায়করা দেখছে এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে। কেন? ঘন জঙ্গল। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। এমন একটা জঙ্গল যেখানে কোনো লোকজন নেই। নায়কদের মনে হচ্ছে একটা পাখির কিচিরমিচির তো শোনা যাবে, তাও শোনা যাচ্ছে না। নায়কের মনে হচ্ছে কোনো একটা অজানা ভয়ে, আতঙ্কে পাখিরাও যেন এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। একটা স্যাঁতসেঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। এটা বলি, পচা পুকুরের পাশে গেলে দেখবে একটা ভ্যাপসা আবহাওয়া, একটা মানে একটা গন্ধ, এটা টের পাওয়া যায়। এই রকম পাওয়া যাচ্ছে। মনে হবে নিচের জলা থেকে একটা ক্রূর ও কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। এই জিনিসটার মানে বাজারের কোনো নোট বইয়ে নেই। অনেকেই এটা অ্যাভয়েড করে চলে যাচ্ছে, মানে তোমাদের পড়াচ্ছে না বা তোমরা বুঝতে পারছো না। এই জায়গাটা বুঝিয়ে বলি। জলের নিচে একটা ক্রূর মানে কুটিল, খুব খারাপ, জটিল, কুণ্ডলিত মানে দলা পাকানো, যেমনভাবে সাপ শুয়ে থাকে, সেই রকম একটা জিনিস, অভিশাপ, যেন ফনা তুলে এসে কামড় দিচ্ছে। তার মানে জলের নিচের পচা গন্ধ ফনা তুলে এসে নাকে কামড় দিচ্ছে, মানে নাকে এক দংশন করছে একটা তীব্র পচা গন্ধ, জলীয় অভিশাপ। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাঁদা জলের নালাকে কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। তারা দেখলো এই জলার কাছ থেকে একটা নালা মতন জঙ্গলের ভেতরে কাটা, জঙ্গলের ভেতর পর্যন্ত, মানে তাও পুরোপুরি না, খানিকটা দূরে গিয়ে ওই জঙ্গল ঝোপের মধ্যে নালাটাও শেষ হয়ে গেছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও দুইজন বন্ধু বা সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। এটা তোমরা দেখবে, ধরো যখন কেউ বিয়ে করতে যায়, সঙ্গে কিন্তু ছেলে যখন কন্যা দেখতে যায়, পাত্রী দেখতে যায়, তখন দু তিনজন বন্ধু সঙ্গে নেয়। বা অনেক বন্ধু তোমাদেরও এমন আছে যারা ধরো অন্যকে প্রেম নিবেদন করতে যাবে। আমি মার্জনা চেয়ে এই জায়গাটা বলবো, যে ধরো প্রপোজ করতে যাবে, যাচ্ছ, তোমরা ভয় পাচ্ছ, বলছো ভাই ভাই চল চল আমার সঙ্গে একটু থাকবি, তো সঙ্গে করে নিয়ে যায়। তো নায়কও এই অভিযানে তার সঙ্গে আরও দুইজন বন্ধু বা সঙ্গীকে নিয়েছে। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তবু তারা এই অভিযানে এসেছে কে জানে কোন অভিসন্ধিতে, মানে তারা কোন মতলবে এসেছে কেউ জানে না। তারা নায়কের মতো অতটা মাছের লোভী নয়, মানে তারা ওই প্রেম করতে, বিয়ে করতে, পাত্রী খুঁজতে যাচ্ছে না, তারা যাচ্ছে অন্য কোনো মতলবে। তিনজন মিলে তারপর সামনের নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। কেন এই উৎসুকানি? যে কখন পাবো, পরের কিসে উঠবো, কি টোটো আসবে, গরুর গাড়ি আসবে, না ট্রেন আসবে, বাস আসবে, কিসে উঠবো, তারা উৎসুকভাবে চেয়ে আছে ওই আর কি জলার দিকে। কারণ ওই নালা বা ওই জঙ্গলটা যেখানে, সে জঙ্গলের ভেতর থেকেই কিছু আসবে, সেটাই করে তাদের যেতে হবে। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। দেখো লেখকের রসবোধ এখানে কতটা, মশাদের ঘনিষ্ঠতায়। আমরা কি জানি যে এরকম খবর দেখবে, এটাও আমি মার্জনা চেয়ে বলছি, গল্প বোঝাতে আমায় এটা বলতেই হবে, যে ঘনিষ্ঠ অবস্থায় হোটেলে তরুণ তরুণী এই ধৃত, এই রকম খবর কিন্তু পত্রিকাতে আসে। ঘনিষ্ঠ মানে শারীরিকভাবে কাছাকাছি আসা। এখানে লেখক রসিকতা করে মশারা মানে এখানে এখানে লেখক রসিকতা করে নায়কের কাছাকাছি, মানে শরীরের কাছাকাছি যে মশারা চলে আসছিল, শারীরিকভাবে মশারা ঘনিষ্ঠ হতে চাইছিল, অর্থাৎ আমাদের শরীরের সঙ্গে মশাদের শরীরের আর কোনো দূরত্ব থাকবে না, এত কাছাকাছি আসতে চাইছিল, সোজা কথায় রক্ত চুষতে চাইছিল, সেটাকেই এখানে এরমভাবে বলেছেন। মশা কামড়াচ্ছে,
এবার ওরা কি করবে, পা ঠুকে, মানে লেফট রাইট যেমন করা হয় ওরম পা ঠুকে ওরা বারবার পায়ের থেকে মশাগুলো ছাড়ানোর চেষ্টা করবে। আর সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে তাকাবে, এক একজন এক একজনের মুখের দিকে তাকাচ্ছে, মানে আর কতক্ষণ মশার কামড় খাবো, এবার কিছুই তো পাচ্ছি না। খানিক বাদে পরস্পরের মুখও ঘনায়মান অন্ধকারে ভালোভাবে দেখা যাবে না। মশাদের ঐকতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে, কিছুক্ষণ পরে এত অন্ধকার যে একে অন্যের মুখ দেখা যাবে না। মশাদের আওয়াজ ঐকতান মানে সম্মিলিত গান সুর আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কি না যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছে সেখান থেকে একটি অপরূপ শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। ব্যাপারটা কি? খানিকক্ষণ বাদে অন্ধকার আরও বেড়ে গেছে, মশাদের চিৎকার গান আরও শোনা যাচ্ছে। তখন নায়ক আর তার বন্ধুরা ভাবছে, দূর আর যাব না, আমরা বরং ফিরতি কোনো বাসে করে বাড়ি ফিরে যাই। এমন সময় ওই যে জঙ্গলের মধ্যে যেখানে কাদা জলের নালা শেষ হয়েছে ওই জায়গা থেকে কি কি বলা হয়েছে, অপরূপ শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাওয়া যাবে। অপরূপ মানে খুব সুন্দর, শ্রুতি বিস্ময়কর, যে আওয়াজ শুনে মনে বিস্ময় জাগে সেই রকম একটি আওয়াজ শোনা যাবে। তাদের কল্পনায় যেন বোবা জঙ্গলের ভেতর থেকে কেউ অমানসিক কোনো কান্না নিংড়ে নিংড়ে বার করছে, যেমনভাবে আমরা কাপড় শুকোনোর আগে নিংড়াই, কিংবা আখের রস থেকে আখ থেকে আখের রস বের করানোর সময় নিংড়ানো হয়, তেমন ওই জঙ্গল থেকে কে যেন নিংড়ে নিংড়ে কান্না বার করছে এমন একটা আওয়াজ শোনা যাবে। সে শব্দে আপনারা প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। মানে শব্দটা পেয়ে নায়করা প্রতীক্ষায় চঞ্চল। কিসের প্রতীক্ষা? পরবর্তী যানবাহনের প্রতীক্ষা। তারা বুঝতে পারছে হয়তো কোনো যানবাহন এসেছে। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না, না না, তারা যে জিনিসের জন্য অপেক্ষা করছিল সেটা ব্যর্থ হয়নি, সেই জিনিসটাই এসেছিল। আবছা অন্ধকারের মধ্যে একটি ক্ষীণ মানে খুব অল্প আলো দুলতে দেখা যাবে, ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। প্রথমে হালকা আলো দেখা যাবে, তারপর দেখা গেল একটা গরুর গাড়ি, মানে একটা আলো দুলতে দেখা যাচ্ছিল, ওই গরুর গাড়িতে কোনো লণ্ঠন ছিল সেই আলোটা দুলতে দেখা যাচ্ছিল। তারপর জঙ্গলের ভেতর থেকে একটা গরুর গাড়ি ধীর মন্থর মানে খুব ধীরে ধীরে দোদুল্যমান, দোলনাতে যেমন দোলে যখন কেউ, তাকে বলা হয় দোদুল্যমান অবস্থা, সেই রকমভাবে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি, যেমন গাড়িটা ছোট গরুগুলোও ছোট। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। যেমন ছোট গরু তেমন গাড়িটাও ছোট। মনে হচ্ছে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির একটা ক্ষুদ্র সংস্করণ বেরিয়ে এসেছে। এটার মানে কি? হিন্দু ধর্মে বলে পাতালে অর্থাৎ মাটির নিচে আছে বামনরা, তারা কেমন আকৃতিতে ছোট হয়। তো বলা হচ্ছে দেখে মনে হচ্ছে এই গরুর গাড়িগুলো এত ছোট, নিশ্চয়ই পাতালের কোনো বামনের দেশ থেকে এই ছোট ছোট গরুওয়ালা গাড়িটা বেরিয়ে এসেছে। বৃথা বাক্য ব্যয় না করে, মানে অযথা কথা খরচ না করে, গাড়ির ছইয়ের ভিতর, ছই মানে ছাউনি, গরুর গাড়ির ছই কেমন হয় দাঁড়াও একটু দেখানোর চেষ্টা করি। ধরো এই যে গরুর গাড়িতে এইরকম দেখবে একটা বসার জায়গা থাকে, এই যে এখানে সামনে গরু যাচ্ছে, এই যে বসার জায়গাটা এইটাকে বলা হয় ছই। এই যে ধরো নিচে চাকা থাকছে, এই যে বসার জায়গাটা এইটাকে বলা হয় ছই। তো গরুর গাড়ির ছইয়ের ভিতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন এবং ও তিন জোড়া হাত পা তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবে। গরুর গাড়িটা ছোট, আসলে এই জায়গারও ব্যাখ্যাটা বুঝতে হবে। সত্যিই কি এরম ছোট গরুর গাড়ি হয়? না। কারা এসেছে? তিনজন শহুরে যুবক এসেছে। তারা তো কখনো গরু দেখেইনি। তারা শহরে বড় বড় বাস, বড় বড় ট্রামে চড়ে, ট্রেনে চড়ে, তারা গরুর গাড়ি দেখে মনে হচ্ছে মানে এ তো ভীষণ ছোট। তোমরা যারা গরুর গাড়ি দেখেছো জানো, মানে যেগুলো অরিজিনাল গরুর গাড়ি হয় গ্রামের, সেখানে ওই দু তিনজন চারজনই ওঠা যায়। তো বড় বড় গরুর গাড়ি হয় সেটা অন্য বিষয়, মায়াপুর গেলে অনেক দেখা যায়, ওগুলো নয়। সাধারণত গ্রাম্য গরুর গাড়িতে ওরকম দু তিনজনই ওঠা যায়। তো একটা মানে সঠিক যেরম হয় সেরমই গরুর গাড়ি, কিন্তু নায়কদের মনে হচ্ছে এই গরু ছোট গাড়ি ছোট, এই আর কি। তো তারা ভাবছে
আমাদের 3 জোড়া হাত পা, মানে 3 জনের দুটো দুটো হাত পা, 3টে মাথা নিয়ে স্বল্পতম স্থানে গরুর গাড়ির মধ্যে, এই অল্প জায়গার মধ্যে সর্বাধিক বস্তু, মানে আমাদের এই 3টে শরীর কিভাবে সংস্থাপন করা যায়, মানে আমরা কিভাবে বসবো, এই সমস্যার মীমাংসা করবে। মানে এই তুই একটু সরে বা, এই হাতটা বেঁকা, এইদিকে পা মেল, এই রকম আর কি। গরুর গাড়িটি তারপর যে পথ থেকে এসেছিল সেই পথে আবার নালার দিকে ফিরে চলে যেতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। তারপর গরুর গাড়িটা গেল কোন দিকে? ওই জঙ্গলের দিকে। জঙ্গলের দিকটা তো ঘুটঘুটে অন্ধকার, যত গরুর গাড়ি এগোবে তত মনে হবে যেন একটা সুড়ঙ্গ একটু একটু করে জায়গা করে দিচ্ছে। কালো অন্ধকার, সেই অন্ধকারের ভেতর থেকে গরুর গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে সুড়ঙ্গ একটু একটু করে রাস্তা উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য। প্রতি মুহূর্তে মনে হবে আরে এত কালো সামনে অন্ধকার, এই দেওয়াল ভেদ করে, মানে মনে হচ্ছে অন্ধকার জঙ্গল কালো, এটা নায়কদের মনে হচ্ছে চোখের সামনে যেন একটা কালো অন্ধকার দেওয়াল, এই দেওয়াল বুঝি ভেদ করা যাবে না। তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে, মানে কোনো রকম বিচলিত না হয়, ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ ছাড়িয়ে ছাড়িয়ে ধীরে ধীরে গরুর গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। কিছুক্ষণ হাত পা মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার আশঙ্কায়, হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। কিছুক্ষণ মানে হাত পা এইগুলো যেখানে যা থাকা উচিত, তার সংস্থান যেমন হওয়া উচিত সেটা নেই, এতে বিপর্যস্ত বোধ করবে, মানে ধাক্কা লাগছে, গুঁতো লাগছে, মাথায় ব্যথা লাগছে, এরকম হচ্ছে। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে, মানে ইচ্ছে না থাকলেও বন্ধুদের সঙ্গে সংঘর্ষ বাঁধবে। এই সংঘর্ষ মানে লাঠি তরোয়াল নিয়ে লড়াই নয়, ওই গায়ে ধাক্কা লাগা, এর হাত এর গায়ে লাগা, এই রকম। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। এটা বোঝায়। তোমরা অন্তরীপ কি ভূগোলে পড়েছো? এই জায়গাতে বোঝানো হয়েছে, তুমি দেখবে অন্ধকার রাতে একা যদি নদীর পাড়ে বা কোথাও একটা থাকো, মনের সব চিন্তা যেন কোথায় চলে যায়, মনটা যেন কেমন একটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চেতনাহীন হয়ে যায়। ওই অনেকটা ক্লাস 10-এ নদের চাঁদের গল্প পড়েছিলে, সে ট্রেন লাইনের পাশে ঝিমোচ্ছিল, তার একদিকে বৃষ্টির আওয়াজ নদীর আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গেছিলো, ওই রকম মাইন্ডটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, মনে হয় যেন চেতনাটা ডুবে গেছে। তো কিছুক্ষণ পরে তার মনে হচ্ছে যেন মনের সমস্ত চেতনা কোথায় হারিয়ে গেছে, মন অচেতন হয়ে গেছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ আপনার চারিধারে, সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন। সময় স্তব্ধ, সুতরাং এ আচ্ছন্নতা কতক্ষণ ধরে থাকবে তা বুঝতে পারবেন না। মানে সময় এই জায়গাটা এমন একটা যেখানে মনে হচ্ছে সময় থমকে গেছে। তাই এই কতক্ষণ ধরে নায়ক স্তব্ধ হয়ে রয়েছে, সেন্সলেস, মানে সেন্সলেস মানে এখানে অজ্ঞান নয়, ওই যে মানে মাথার চিন্তা সব কোথায় হারিয়ে গেছে, কেমন একটা হয়ে রয়েছে, এটা বুঝতে পারবে না। হঠাৎ একসময় উৎকট এক বাদ্য ঝনঝনায়, মানে এক উৎকট ঝনঝন শব্দে বাজনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানেস তারা বাজাচ্ছে। এখানে 3টে শব্দের মানে তোমাকে জানতে হবে, গাড়োয়ান, সোৎসাহে, ক্যানেস্তারা। গাড়োয়ান হচ্ছে যে গরুর গাড়ির চালক, সোৎসাহে মানে উৎসাহের সঙ্গে, অত্যন্ত উৎসাহের সঙ্গে, ক্যানেস্তারা হচ্ছে বড় বড় দেখবে টিনের ড্রাম হয় যার মধ্যে ঘি বা ডালডা বা তেল থাকে, ওই যে টিনের ড্রামগুলো ওর ভেতরে পাথর টাথর ভরে অনেকে ঝাঁকায়, ঝনঝন করে। দেখবে অনেকের বাড়িতে কুল গাছ হলে, আম গাছ হলে বা মাঠে খেতে ওই রকম একটা বানায়, ওই একটা কী বলা যেতে পারে, ওই টিনের কৌটো কেটে বানানো হয়, টিনের বড় ড্রাম কেটে, ওইটাকে বলা হয় ক্যানেস্তারা, যেটা ঝনঝন করে আওয়াজ করলে পাখিটাকি উড়ে যায়। তো হঠাৎ দেখছে গাড়ির গাড়োয়ান একটা ক্যানেস্তারা উৎসাহের সঙ্গে বাজাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞেস করলে গাড়োয়ান অত্যন্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, আগে ওই শালার মাখ খেতাতে। মানে গাড়োয়ান অত্যন্ত নির্বিকার, মানে কোনো হেলদোল নেই, একদম শান্তভাবে বলছে, আরে বাজাচ্ছে ওই শালার বাঘগুলোরে তাড়াতে। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, হৃদয়ে গেঁথে নেওয়ার পর, মানে বোঝার পর
মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাতে রাখার পক্ষে যথেষ্ট। মানে নায়ক এবার কাপা কাপা গলায় জিজ্ঞেস করবে ভাবছে, আচ্ছা দাদা, শুধু এই ড্রাম বাজিয়ে ক্যানেস্তারা বাজিয়ে বাঘ তাড়ানো যায় তো? ভয়ে ভয়ে কাপা কাপা গলায় এই প্রশ্ন করার আগেই ড্রাইভার জানিয়ে দিল, আরে বাঘ মানে চিতাবাঘ, ওরা ক্ষুধার্ত না হলে, খুব খিদে না পেলে মানুষের কাছে আসে না, এই আওয়াজেই চলে যাবে। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল অর্থাৎ বাঘে ঘেরা এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণ গরুর গাড়ি বিশাল মাঠ পার হয়ে যাবে। উনি ভাবছে যে আচ্ছা, মহানগর থেকে 30 মাইল দূরে এইরকম জায়গা কি করে হতে পারে? এইটা যতক্ষণে নায়ক ভাবছে ততক্ষণে গরুর গাড়ি একটা মাঠ পার হয়ে গেল। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে। কৃষ্ণপক্ষে দেখবে ক্ষয়ে যাওয়া চাঁদ, ছোট চাঁদ থাকে, তো আকাশে ওই রকম টুকরো চাঁদ দেখা দিয়েছে। তারই স্তিমিত আলোয়, মানে নিভে যাওয়ার আগে যে নিভু নিভু আলো তাকে বলে স্তিমিত আলোয়, বিশাল সব মৌন প্রহরীরা গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। মৌন প্রহরী কাদের বলা হয়েছে? মৌন প্রহরী কথার আক্ষরিক অর্থ বোবা প্রহরী, তারা সরে যাবে। এটার মানে কি? তুমি যখন ট্রেনে উঠবে রাতের বেলাতে তাকিয়ে দেখবে যে ট্রেনের দুপাশ থেকে বাড়ি গাছগুলো সরে সরে যাচ্ছে, ঠিক এই রকম। কি? প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ। এখানে মৌন প্রহরী কাদের বলা হয়েছে? পুরনো সব বড় বড় বাড়ির ধ্বংসাবশেষকে। তাদের গরুর গাড়ি এগোচ্ছে, রাস্তার দুপাশে পোড়ো পোড়ো বাড়ির ভাঙাচোরা বাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন বোবা সব প্রহরীরা দাঁড়িয়ে আছে, মৌন সব প্রহরীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। কি কি আছে? কোথাও একটা থাম মানে পিলার, কোথাও একটা দেউড়ির খিলান। দেউড়ির খিলান মানে ঢোকার মেইন গেট, তোরণ। ওই দেখবে স্কুলে থাকে, স্কুলের নাম লেখা বড় একটা গেট, ওইগুলোকে বলে দেউড়ির খিলান। কোথাও মন্দিরের ভগ্নাংশ মানে ভাঙা মন্দিরের অংশ মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ এরা যেন মহাকালের কাছে সাক্ষী দিতে চাইছে, এরা যেন ভবিষ্যতের কাছে সাক্ষী দিতে চাইছে কি, একদিন এই জায়গায় আমরাও থাকতাম, এই জায়গায় আমাদের অবস্থান ছিল, সেটা জানান দিতে তারা যেন রাস্তার দুপাশে ভাঙাচোরা অবস্থাতে আজও দাঁড়িয়ে আছে। এই অবস্থাতে যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। ভাবো তো, অন্ধকার রাত, কোথাও কেউ নেই, জঙ্গলের ভেতর থেকে, পোড়ো বাড়ির মাঝখান থেকে তোমরা যদি এগো, একটা শিহরণ তো শরীরে আসবেই। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন মানে কুয়াশায় ঘেরা, কুয়াশায় আচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে মনে হবে। মনে হচ্ছে আরে এ তো আমি টাইম টেবিল করে কোনো একটা অতীতের জগতে চলে এসেছি, কুয়াশা ঘেরা অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন অর্থাৎ ডুবে আছে। জাদুঘরে নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে, দেখে মনে হচ্ছে এই জায়গাটা সব যেন কেমন একটা কুয়াশায় ঘেরা, সব কিছু যেন স্তব্ধ, এখানে সব কিছু যেন আরকের মধ্যে রাখা প্রাণীদেহ। তুমি দেখেছো জাদুঘর কেন, তোমাদের স্কুলে ল্যাব থাকলে বায়োলজির ল্যাবে দেখবে যে পশু পাখি তাদের ওই কাচের বয়েমের মধ্যে আরকের মধ্যে ওষুধ দিয়ে রেখে দেয়, মনে হয় যেন জলে ডোবানো আছে, একদম অরিজিনালের মতো, কিন্তু তাদের প্রাণ নেই। এই জায়গাটা যেন তেমন। দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলোকে নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। দেখবে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে হাত পায়ে বলে না ঝিঝি ধরে গেছে, আমাদের গ্রাম বাংলায় বলা হয়, মানে হচ্ছে হাত পাগুলো কেমন একটা অবশ হয়ে আসে, একটু কষ্ট হয়, ওই রকম অবশ হয়ে গেছে, তাই কাঠের পুতুলের মতন আড়ষ্টভাবে নামছে, হাত পাগুলোকে কুড়িয়ে নিয়ে, মনে হচ্ছে যেন হাত আর চলছে না, পড়ে গেছে, নামতে হবে। একটা কটু গন্ধ মানে বাজে গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে। এখানেও লেখক রসিকতা করছে যে যেখানে নামলো সেখানে একটা পচা গন্ধ আমাদের ওয়েলকাম জানাচ্ছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ, অর্থাৎ একটা পুকুরে যখন কচুরি পানা পচে টচে তখন যে গন্ধ হয়, শ্যাওলা টাওলা পচা গন্ধ, ওই রকম। অর্ধস্ফুট মানে আধফোটা চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে, সামনেই দেখতে পাবে একটা ছোট পুকুর আছে, তারই পাশে বেশ বিশালায়তন একটা জীর্ণ অট্টালিকা,
একটা জরাজীর্ণ পোড়ো বাড়ি, অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গের মতো দাঁড়িয়ে আছে, দুর্গ প্রকারের মতো দাঁড়িয়ে আছে। তার মানে কি? তারা দেখতে পেল পুকুরের পাশে রয়েছে একটা ভাঙা অট্টালিকা, তার ছাদ ভাঙা, ধসে পড়েছে দেওয়াল। দেখবে মরার খুলিতে যেমন চোখের পাতা থাকে না, শুধু কোটর থাকে, মানে চোখও থাকে না, ভেতরে দুটো গর্তের মতো থাকে, যেরম লাগে ঠিক এই বাড়িটাতে কোনো জানালার পাল্লা নেই, জানালাগুলো ভাঙা, জানালার জায়গাটা শুধু ফাঁকা, দেখে মনে হচ্ছে ওই রকম। এই বাড়িটা যেন নতুন ওঠা চাঁদের বিরুদ্ধে দুর্গের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। বাড়িটাই পোড়ো বাড়ি, কোথাও থাকার জায়গা নেই, থাকা যায় না, এরই অপেক্ষাকৃত মানে যেটা একটু ভালো, যেখানে থাকা যায় সেই জায়গাতে থাকার জায়গা করে নিল নায়কেরা। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে। লণ্ঠন আলো জ্বালে যেটা দিয়ে, যারা লণ্ঠন চেনো না তাদের সহজভাবে বলি, ওই অনেকটা হারিকেনের মতন হয়, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পর মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরে ঢুকে বোঝা যাবে নায়করা বহুদিন পর মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে, মানে এতদিন এখানে কোনো মানুষ পাড়াই দেয়নি, এই নায়করা প্রথম মানুষ হিসেবে এখানে পাড়া দিল। ঘরের ঝুল জঞ্জাল হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে, মানে যে চেষ্টা সফল হয় না। কেউ হয়তো কোনোদিনও ঘর ঝাড়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, ঘরে প্রচণ্ড ঝুল নোংরা রয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে এতে ক্ষুব্ধ, একটা অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবে। এখানেও লেখক একটু রসিকতা করে বলছেন, এই ঘরের আত্মা, এই ঘরটা যদি কোনো মানুষ হতো, আত্মা হতো, এই ঘরের যে অধিষ্ঠাতা, এই ঘরের যে দেবতা, এই গৃহদেবতা যে এতে খুব অখুশি যে তাকে কেউ পরিষ্কার করে না, যত্ন করে না, এটা ঘরে ঢুকে একটা ভ্যাপসা পচা গন্ধে টের পাওয়া যাবে। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। একটু হাঁটাহাঁটি করলেই উপর থেকে ছাদের প্লাস্টার খসে খসে পড়ছে। তার মানে এটা লেখক রসিকতা করে বলছে, ওই গৃহদেবতা যেন অভিশাপ, রেগে গিয়ে অভিশাপ দিচ্ছে আর গায়ে ওই সব প্লাস্টারগুলো ছুঁড়ে মারছে। দু তিনটে চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। মানে এই ঘরে এতদিন শুধু একটা চামচিকে থাকতো, দু তিনটে চামচিকে বাসা করেছিল, এবার এই ঘরের মধ্যে লোক ঢুকে সেখানে মানে আলো জ্বালিয়েছে, লণ্ঠন জ্বালিয়েছে, হাঁটা চলা করছে, এতে ওই চামচিকিগুলো অসুবিধেয় পড়েছে, তারা ঘরে ওড়াউড়ি করছে। এইটাকেই লেখক রসিকতা করে বলছে, এই ঘরে যে ওদের অধিকার আছে, এই ঘরটা যে ওদের, এইটা নিয়ে ওই চামচিকিগুলো আমাদের সঙ্গে, মানে নায়কদের সঙ্গে যেন গণ্ডগোল করবে। তেলনাপোতা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পানরসিক, অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর দরকার। মানে পান রসিক মানে যে পান করতে পছন্দ করে, ড্রিঙ্ক করতে পছন্দ করে, মাতাল, আর অন্য একজন কুম্ভকর্ণের দোসর মানে ঘুম কাতুরে। ঘরে পৌঁছে মেঝের উপর কোনো রকমের শতরঞ্চির আবরণ, শতরঞ্চি এক ধরনের মাদুর টাইপের, পড়তে না পড়তেই একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে থাকবে। মানে এক বন্ধু শতরঞ্চি পেয়েই ঘুমিয়ে পড়েছে আর নাক ডাকছে, নাসিকাধ্বনি করছে। অপরজন পানপাত্রে নিজেকে নিমজ্জিত করবেন, নিমজ্জিত করা মানে ডুবিয়ে নেওয়া, পানপাত্র মানে মদের পেয়ালাতে নিজেকে ডুবিয়ে দেবে, অর্থাৎ ড্রিঙ্ক করা শুরু করবে। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। ওই হারিকেন দেখেছো, অনেকক্ষণ জ্বলার পরে পুরো কাঁচের চিমনিটা যখন কালো হয়ে যায় আর দেখাই যায় না, এরম হয়ে বন্ধ হয়ে গেল আলো। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে এই অঞ্চলের সমস্ত সামর্থ্য সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে এবং তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। লেখক আবার রসিকতা করছে, বলছে কোনো এক রহস্যময় রেডিওতে খবর পেয়ে এই এলাকায় যত সব শক্ত সামর্থ্য মশা, অর্থাৎ যত সব হৃষ্টপুষ্ট মশা ছিল, তারা নবাগত, এই আমরা যারা নতুন এসেছি আমাদের অভিনন্দন, ওয়েলকাম জানাতে আসবে এবং আমাদের সঙ্গে শোণিত সম্বন্ধ অর্থাৎ রক্তের সম্বন্ধ স্থাপন করবে, মানে আমাদের রক্ত চুষবে। আপনি বিচক্ষণ হলে, যদি আপনি বুদ্ধিমান হন, ওর গায়ে বসার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝতে পারবেন এরা মশাদের মধ্যে সবচেয়ে কুলীন, কুলীন মানে উঁচু জাতের বোঝানো হয়েছে,
ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফ্লিস। তোমরা জীবনবিজ্ঞানে পড়েছিলে অ্যানোফ্লিস, কিউসেক, এডিস এইরকম মশা হয়। এর মধ্যে অ্যানোফ্লিস মশা কামড়ালে আর কি ম্যালেরিয়া হয়। তো গায়ে বসার ভঙ্গি দেখে বোঝা যাবে এরা মশার মধ্যে সবচেয়ে বড় জাতের, আর এরাই ম্যালেরিয়া দেবীকে পৃথিবীকে নিয়ে আসে। ম্যালেরিয়া দেবীর বাহন অ্যানোফ্লিস মশা। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। একজন ঘুম কাতুরে এমনি ঘুমোচ্ছে, অন্যজন ড্রিঙ্ক করে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন, মানে বিছনা ছেড়ে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ছাদের উপরে ওঠার চেষ্টা করবেন। মানে ঘরের মধ্যে একটা গুমোট ভ্যাপসা গন্ধ, ভাল লাগছে না, দুই বন্ধু ঘুমিয়ে রয়েছে। নায়ক ভাবলো দূর ভাল লাগছে না, যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি। হাতে টর্চ নিয়ে ছাদের উপর ওঠার চেষ্টা করছেন। প্রতি মুহূর্তে কোথাও ইট টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণের সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে থাকতে পারবেন না। একটু হাঁটছে, ছাদের থেকে টালি খসে পড়ছে, ইট খসে পড়ছে, মানে একদম পোড়ো ভাঙাচুরো জীর্ণ বাড়ি। তবু কোনো একটা দুর্বার আকর্ষণ, কোনো একটা টানে নায়ক ওই ছাদের উপরে না উঠে পারবে না। বুঝতে পারছে এটা বিপজ্জনক, ভেঙে পড়তে পারি, তবুও যাচ্ছে। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গার অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। অলিশা মানে কার্নিশ, ছাদের যে কার্নিশ হয় এই জায়গাগুলো ভেঙে গেছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে অট্টালিকাকে ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তোমরা দেখবে এই যে এরকম বাড়ির দেওয়ালে মাঝখান থেকে ফাটল হয় আর এখানে এরকম গাছ গজায়। এখানে অরণ্যের পঞ্চম বাহিনী বলতে কি বোঝানো হয়েছে? অরণ্যের পঞ্চম বাহিনী বলতে বোঝানো হয়েছে গাছ। তুমি দেখবে বাড়ির অনেক বাড়ি, পোড়ো বাড়ির দেওয়ালের মধ্যে ছোট একটা গাছ হয়, বট গাছ। তারপর ধীরে ধীরে বট গাছটা বড় হয়, তার শিকড় মোটা হয়, আর বাড়িটা মাঝখান থেকে আরও 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 ফেড়ে যায়। এটা সেই রকম। গিয়ে দেখলো বাড়ির অলিশা ভেঙে গেছে, অরণ্যের পঞ্চম বাহিনী অর্থাৎ গাছপালা গজিয়ে তাদের শিকড় মোটা হয়ে বাড়িটা ভাঙার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। তবু একটা অদ্ভুত রোম্যান্টিজম আর কি নায়কের মধ্যে কাজ করছে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারীর সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা আপনি টের পাবেন। মানে নায়কের মনে হচ্ছে এই তো সেই রূপকথার দেশ। ছোটবেলায় তোমরা পড়েছো এমন এক রূপকথার দেশ, সেখানে রাক্ষস বুড়ি রাজকুমারীর মাথায় সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে তাকে গাঢ় ঘুমে অচেতন করে রাখে। এ বুঝি সেই জায়গা? এখানে বুঝি কোনো এক রাজকুমারীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপর একটু ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালায় একটি ক্ষীণ আলোর রেখা আপনার চোখে পড়বে। হঠাৎ নায়ক দেখলো জানালায় একটা ক্ষীণ আলোর রেখা। সে দূরে যে বাড়িটাকে ভাঙা স্তূপ বলে মনে হয়েছিল এই বাড়িরই একটা জানালাতে হালকা আলোর রেখা। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়া মূর্তি সেখানে এসে দাঁড়াবে। দেখা যাবে একটা অদ্ভুত ছায়া, মানে কোনো একটা মানুষের ছায়া। গভীর নিশীথ রাতে কে এই বাতায়ন বর্তিনী? বাতায়ন বর্তিনী, বাতায়ন মানে জানালা, বাতায়ন বর্তিনী মানে জানালায় দাঁড়ানো নারী। অর্থাৎ তিনি দেখতে পাচ্ছে মাঝ রাতে একটা কোনো নারী, রহস্যময় নারী এক জানালার সামনে দাঁড়ানো। কেন তার চোখে ঘুম নেই আপনি ভাবার চেষ্টা করবেন। নায়ক ভাবছে মাঝ রাত্রে একটা মেয়ে, কেন তার চোখে ঘুম নেই, কি চায় সে, কেন সে জানলার কাছে দাঁড়িয়ে? কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম, মানে ভুল। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণরেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম। বুদবুদ কি? এরকম জলের উপর দেখবে এরকম গ্যাজা মতন ওঠে, ওই অনেকে বাচ্চারা ফু দিয়ে বেলুনের মতো বের করে না গ্যাজা, ওইগুলোই হচ্ছে বুদবুদ। জলের নিচ থেকে বুদবুদ উপরে উঠে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। মানে খানিকক্ষণের জন্য যেন একটা স্বপ্নের বুদবুদ উপরে উঠে আবার মিলিয়ে গেল, নায়কের এমনটা মনে হলো। আপনি আবার সন্তর্পণে সাবধানে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। তারপর নায়ক ওখান থেকে নেমে এসে দুই বন্ধুর পাশে কখন যে ঘুমিয়ে পড়বে নিজেই টের পাবে না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন
এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। নায়ক যখন ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেল না, এই জায়গাতেও সকাল হয়, পাখিরা ডাকে। অর্থাৎ উনি যেরকম রাত্রে ভেবেছিল পাখি টাকি নেই, কিছুই নেই, তেমন নয়, জায়গাটা স্বাভাবিক। আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। আপনি মূল যে কারণে গেছেন, যে উদ্দেশ্য নিয়ে গেছেন, অর্থাৎ নায়ক যে উদ্দেশ্য নিয়ে গেছে সেটা সে ভুলবে না। একসময় ষোড়শ পাচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। অনেকগুলো শব্দের মানে জানতে হবে। ষোড়শ পাচার, মৎস্য আরাধনা, তারপর নৈবেদ্য। একটু বলি। উনি বলছেন, এখানে বলা হয়েছে একটা সময় নায়ক নিজের উদ্দেশ্য ভোলেনি, মাছ ধরবার জন্য ষোড়শ পাচার, হিন্দু ধর্মে পুজো করবার জন্য 16টি উপাচার দরকার হয়, ধূপ দ্বীপ নৈবেদ্য এইরকম 16টা উপাচারকে একত্রে বলা হয় ষোড়শ পাচার, যেটা পুজোর উপকরণ। সেই ষোড়শ পাচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনায়, অর্থাৎ মাছের পুজো করতে, মাছের আরাধনা করতে শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের ধারে এসে বসে গুড়িপানা, অর্থাৎ ছোট ছোট শ্যাওলা হয়েছে, সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য অর্থাৎ ঈশ্বর বা ভগবানের উদ্দেশ্যে যে প্রসাদ খাবার দেওয়া হয় সেটা সমেত বড়শি নামিয়ে দেবেন। সহজভাবে লেখক এখানে রসিকতা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন মাছ ধরার জন্য প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে যাবেন এবং নৈবেদ্য মানে খাবার দিয়ে, মাছের আধার দিয়ে বড়শিটা জলের মধ্যে ফেলবেন। বেলা বাড়বে, ওপরে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে, কিছুক্ষণ অন্তর অন্তর আর কি, আপনাকে যেন উপহাস করবার জন্য বাতাসের রঙে ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। কি দেখা গেল? একটা মাছরাঙা পাখি ওপরের একটা হেলে পড়া বাঁশের ডগা থেকে ঝুপ করে জলে পড়ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। নায়ক মাছ পাচ্ছে না, আর সে যেন ডালে গিয়ে কিচিরমিচির করে নায়ককে উপহাস করছে যে দেখ দেখ তুই পারলি না, আমি পারলাম। আপনাকে সন্ত্রস্ত করে একটি মোটা লম্বা সাপ ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল মানে অচঞ্চল হবে গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। একটা সাপ যেটা দেখে নায়কের ভয় লাগবে, পুকুরের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে কাচের মতো পাকনা নেড়ে আপনার ফাতনার উপর বসার চেষ্টা করবে এবং থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন। ফাতনা কি? ধরো এই যে এরকম হয় বড়শি জলে ফেলা হয়, দেখবে এইখানে একটা এরকম সাদা টুকরো থাকে, ওটা হচ্ছে ময়ূরের পাখনার একটা টুকরো থাকে, যেটা ডুবে গেলে বুঝতে হয় মাছ খাবার খেয়ে নিচ্ছে, যেটা নড়লে বুঝতে হয় মাছ খাবার খাচ্ছে। এই যে যে টুকরোটা সাদা ময়ূরের পাখনা ভেঙে বানানো হয় ওটাকে বলা, অনেকে পাটকাঠি ভেঙে বানায়, ওটাকে বলে ফাতনা। তো দেখ ওই ফাতনার ওপর দুটো ফড়িং বসার চেষ্টা করছে, এইগুলো বলা হলো। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। হঠাৎ জলের আওয়াজে নায়কের চমক ভাঙল। নিথর জলে ঢেউ উঠেছে, মানে নিস্তব্ধ জলে ঢেউ উঠেছে। আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে, মানে নায়কের যে ছিপ বড়শি তার ফাতনাটা মৃদুমন্দভাবে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। মানে দেখলো একটা মেয়ে হঠাৎ এসে জল হচ্ছে, মানে ওই একটু কলসি দিয়ে পুকুরের পানাগুলো সরিয়ে জল হচ্ছে। মেয়েটার চোখে মানে দেখবে সাধারণত মেয়েরা অপরিচিত ছেলেদের দিকে লজ্জা পায়, তাকায় না, কিন্তু এই মেয়েটার মধ্যে এরকম লজ্জা নেই, তা আড়ষ্টতা নেই, বরঞ্চ কৌতূহল আছে। মেয়েটার জন্য তাকিয়ে দেখছে নায়ক কী করছে। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটা কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ পার হয়ে এসেছে। মেয়েটার মুখ এমন শান্ত করুণ গম্ভীর দেখে মনে হবে এ জীবনের অনেক নির্মম অধ্যায় পার হয়ে এসছে, এর লাইফে অনেক দুঃখের ইতিহাস আছে। পরের যে লাইনটা আমি পড়ব এইটা একটু আমাকে বলতে হবে এখানে, না হলে ব্যাপারটা বুঝবে না। আমি মার্জনা চেয়ে নিয়ে বলছি, এটা একটু অন্য ধরনের কথা।
তার ক্ষীণ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। মানে একটা মেয়ে কিশোর থেকে যখন যৌবনে উত্তীর্ণ হয় অর্থাৎ বড় হয়, তার শরীরে বাইরের দিক থেকে কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তন দেখে বোঝা যায় এই মেয়েটা বড় হচ্ছে। তো এই মেয়েটি, এর মুখ দেখে মনে হচ্ছে এর বয়স অনেক, কিন্তু শরীরটা অপুষ্ট। একটা কিশোরী যখন যৌবনে পদার্পণ করে, তার শরীরের বাইরে থেকে যে যে পরিবর্তন হয়, এর শরীরে সেই পরিবর্তন আসেনি। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর, এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। মানে মেয়েটা এমনভাবে বলে, আরে বসে আছেন কেন, টানুন টানুন, মানে টেনে ওঠান, মাছ আপনার কাছে এসেছে, আপনি টেনে ওঠান। শুধু আকস্মিক চমকের দরুন বিহল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যান। লেখক আকস্মিক চমক পেয়েছে, মানে এ বলে কি, কি করব, মানে তিনি মানে সে আর টান দিতেই ভুলে গেল। তারপর ডুবে যাওয়া ফাতনা ভেসে ওঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। মানে মাছ কিন্তু খেয়ে নিল আধার, ফাতনা ডুবে ভেসে উঠল, লেখক টেনে দেখছে না, টোপ আর নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে এবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে, মানে শান্ত ধীর পায়ে ঘাট ছেড়ে চলে যাবে। কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে, যখন মেয়েটা নায়কের দিক থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে, যেন একটু দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। মেয়েটা যেন হালকা একটু মানে মুচকি হেসে গিয়েছে। পুকুরঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর, মানে এরপর পুকুরঘাট আবার নির্জনই থাকবে। উপরের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে আগেই উড়ে গিয়েছে, মানে নায়ককে লজ্জা দিতে পারেনি, উড়ে চলে গেছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য নিয়ে গভীর অবজ্ঞা নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইছে না। এখানেও লেখক রসিকতা করছে যে মাছেরা অবজ্ঞা করছে, দূর এ মাছ ধরতে পারে না, তাই আর দ্বিতীয়বারের সঙ্গে প্রতিযোগিতায় নামছে না, অর্থাৎ আর কোনো মাছ এসে ঠোকরাচ্ছে না আধার। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যিই ওরকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। একসময় হয়তো আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকারের নৈপুণ্যের বৃত্তান্ত, মানে নায়ক কতটা নিপুণভাবে মাছ শিকার করতে পেরেছে, মানে ব্যঙ্গ করে বলা, যে মাছ ধরতেই পারেনি, ইতিমধ্যেই কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। মানে তারা জেনে গেছে, তার বন্ধুরা বলছে, কিরে কোনো মাছ পেলি না, এতক্ষণ বসে রইলি। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে, মানে তাদের টিটকেরিতে একটু কষ্ট পেয়ে, এ কাহিনী তারা কোথা থেকে শুনলো জিজ্ঞেস করে হয়তো আপনাকে, আপনার পাণ্ডসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে, এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। লেখক বলছে, এই বল না, নায়ক বলছে, এই বল না, তোরা কোথার থেকে জানলি আমি মাছ ধরতে পারিনি। পানরসিক বন্ধু, মানে যে ওই মদ খায়, সে বলল, আরে কে আবার, এইমাত্র যামিনী দেখে এলো যে তুই মাছ ধরতে পারিসনি। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞেস করতেই হবে। এই যামিনীটা কে রে, আর কি এরম জিজ্ঞেস করলো। তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনারই পাণ্ডসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়া, মানে দূর সম্পর্কের আত্মীয়। বাবার দিক থেকে দুঃসম্পর্কের আত্মীয় হলে তাকে জ্ঞাতি গোষ্ঠীর লোক বলে, বা জ্ঞাতিস্থানীয় বা জ্ঞাতিস্থানীয়া বলে। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বীপ্রাহরিক, মানে দুপুরবেলার আহারের ব্যবস্থাটা, খাবারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে, মানে এই যামিনীদের বাড়িতেই দুপুরের খাবারের ব্যবস্থাটা হয়েছে। যে ভগ্নস্তূপে ক্ষণিকের, গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। গত রাতে যে মেয়েটির ছায়ামূর্তি দেখে লেখকের মনে রোম্যান্টিজম জেগেছিল, যে কে নারী, কি চায়, কেন রাতে জানালার কাছে একা দাঁড়িয়ে। দিনের আলোয় যখন তার আসল রূপটা দেখলো, যে সে শ্রীহীন, তার মধ্যে তার চেহারা সুশ্রী নয়, জীর্ণ, ভালো নয়, এটা নায়ককে কষ্ট দেবে। রাত্রির মায়া আবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। রাতের বেলাতে চোখে মায়া ছিল, রোম্যান্টিজম ছিল, অপূর্ব যে নারী কল্পনা নায়ক করেছিল, দিনের বেলাতে বাস্তবের আলোতে সেই মেয়েটার এরকম রূপ, নগ্ন রূপ দেখে
মানে লেখক ভাবতে পারেনি যে এই রকম হতে পারে। এটাই যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এবং জানতে পারবে এটাই ওই মেয়েটাদের বাড়ি। এই বাড়িরই একটি ঘরে আপনাদের জন্য হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে, আয়োজন যৎসামান্য, সামান্য আয়োজন। যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা নেই, আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত, বিস্তৃত, জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা তার মুখে ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। মানে কি? এক একটা করে বলি। বলা হলো এইটা যামিনীদের বাড়ি, জেনে লেখক অবাক হলো। তাদের বাড়িতেই খাবারের ব্যবস্থা করা হয়েছে, আয়োজন সামান্য, যামিনী নিজেই খাবার দিচ্ছে। মেয়েটির যে অনাবশ্যক মানে বিনা কারণে অত লজ্জা টজ্জা নেই, আড়ষ্টতা নেই, এটা আপনি আগেই লক্ষ্য করেছেন, নায়ক আগেই দেখেছে। শুধু খাবার দেওয়ার সময় নায়ক দেখল তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে নায়কের চোখে পড়ল। এই রকম পরিত্যক্ত যে জায়গা সবাই ছেড়ে চলে গেছে, বিস্তৃত জনহীন যে জায়গা মানে যেখানে মানুষজন নেই, মানুষ ভুলে গেছে যে জায়গার কথা, সেই লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। এই এলাকা, যে এলাকা ছেড়ে মানুষ চলে গেছে, এলাকার যত দুঃখ তার মুখে যেন ছায়া ফেলেছে। সব কিছু দেখে তার তার চোখ যেন, মেয়েটার চোখ যেন এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। মনে হয় এই মেয়েটা যেন একদিন এই ধ্বংসস্তূপের মাঝখানেই হারিয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। দেখছে মেয়েটা চঞ্চল হয়ে উঠছে, উদ্বিগ্ন হয়ে উঠছে, কেমন একটা ব্যস্ত হয়ে উঠছে। উপরতলার ঘর থেকে ক্ষীণ মানে হালকা একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসার সঙ্গে তার মুখের বেদনার ছায়া আরও গভীর হয়ে উঠছে। মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। উপরতলা থেকে কে যামিনীকে ডাকছে, যামিনী যাচ্ছে, ফিরে আসছে, আর তার মুখ আরও করুণ করুণ হয়ে উঠছে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধা ভরে, মানে যাবো কি যাব না, বলবো কি বলবো না, এরকম যে মেন্টাল দোটানা, এটাকে বলে দ্বিধাভর। অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে যেন যে মানে এখানে আবার যে যেন না, সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা। মানে প্রথমে দ্বিধাগ্রস্ত যামিনী, যাবো কি যাব না। তারপর মানে ইতস্তত করতে করতে যামিনী গিয়ে ডাকছে, মনিদা একটু শুনে যাও না। মনিদা আপনার সেই পাণ্ডসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়ানোর পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। মানে যামিনী ডাকলো, নায়কের পাণ্ডসিক মাতাল বন্ধুটা দরজার কাছে গেল। দরজাতে যামিনী এবং এই বন্ধু মানে মণি দুজনে মিলে যা আলোচনা করলো, এটা এত আস্তে নয় যে নায়ক শুনবে না, নায়ক সবটাই শুনতে পাচ্ছে। শুনবেন যামিনী অত্যন্ত কাতস্বরে বিপন্নের মতো বলছে, মা তো কিছুতেই শুনছে না, তোমরা আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। যামিনী বলছে, জানো মা কিছুতেই মানতে চাইছে না, তোমরা আসার খবর পাওয়া অবধি মা অস্থির হয়ে উঠেছে। মণি একটু বিরক্ত স্বরে বলবে, ও সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? মণি বলছে, ও তোর মা ভেবেছে বুঝি নিরঞ্জন এসছে? হ্যাঁ, কী বলি বলছেন, সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার কাছে আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? যামিনী বলল, জানো আমার মা বলছে বারবার, হ্যাঁ নিরঞ্জন এসেছে আমি জানি, তুই কেন আমার কাছে লুকোচ্ছিস? তাড়াতাড়ি নিরঞ্জনকে পাঠা। কি যে আমি করব ভেবে পাচ্ছি না, যামিনী বলছে। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বললে বোঝে না, রেগে মাথা কুড়ে এমন কাণ্ড করবে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে উঠবে। যামিনী বলছে, জানো তো মা অন্ধ হয়ে যাওয়ার পর থেকে মাকে কোনো কথা বোঝালেও বোঝে না। যদি সত্যিটা বলি, মা এখন মাথা কুড়ে হয়তো প্রাণটাই ত্যাগ করবে। মণি বলছে, এ তো বড় মুশকিল দেখছি, চোখ থাকলে না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের মধ্যে কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা আপনারা শুনতে পাবেন, তীক্ষ্ণ গলায় রাগী রাগী আওয়াজটা এবার নায়করাও শুনতে পাবে। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটিবার চলো মনিদা, এর যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। মণি এটা বলে এবার ঘরে ঢুকে নিজেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক,
বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবে বুড়ি পণ করে আছে, কিছুতেই মরবে না। মণি ঘরে ঢুকে বলছে, দূর, বুড়ির হাত পা পড়ে গেছে, প্যারালাইজ, তবু যেন বুড়ি প্রতিজ্ঞা করে আছে আমি মরবো না। ব্যাপারটা কি? এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মণি বিরক্ত স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলেও দুঃসম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছে বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতরে বসে বসে সেই আশায় দিন গুনছে। অর্থাৎ মণি বলল, ব্যাপার আর কি? এই বুড়ির দুঃসম্পর্কের এক বোনের ছেলের নাম নিরঞ্জন, তার সঙ্গে বুড়ি নিজের মেয়ের বিয়ে ঠিক করেছে। আর সেই নিরঞ্জন বুড়িকে বলে গেছে 4 বছর আগে, দেখো আমি বিদেশ থেকে চাকরি করে ফিরে এসে তোমার মেয়েকে বিয়ে করব। সেই থেকে বুড়ি সেই আশায় দিন গুনছে। এখন আর কি যামিনীর বৃদ্ধ মা চোখে দেখতে পায় না, তাই যামিনীর মা বলছে, নিশ্চয়ই নিরঞ্জন এসেছে তোকে বিয়ে করতে, লজ্জায় আমার সামনে আসতে পারছে না, তুই পাঠা। আর যামিনী এসে তাই মণিকে বলছে, মণিদা কি করব, মাকে তো এখন সত্যিটা বলতে পারবো না, তুমি গিয়ে একটু মাকে বুঝিয়ে বলো না। আপনি নিজে থেকে বা জিজ্ঞেস না করে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিল, কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছে। মানে নিরঞ্জন আসলে বিদেশে যায়নি, বুড়ি নাছোড়বান্দা, ওর মেয়েকে বিয়ে করতেই হবে, তাই নিরঞ্জন এরম মিথ্যে কথা বলে গেছে। এমন ঘুটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? মানে সে কথা ওই বুড়িকে বলবে কে? বললে বিশ্বাসই করবে না। আর যদি বিশ্বাস করে তো তাহলে এক্ষুনি দম ছুটে অক্কা, মানে এক্ষুনি মারা যাবে। কে মিছিমিছি পাতকের ভাগী হবে? মানে বলছে যে কে বলো তো মিছিমিছি পাতকের ভাগী হবে? এই বুড়িকে সত্যি কথা বলে কে পাপের ভাগী হবে? নায়ক বলছে, যামিনী কি নিরঞ্জনের কথা জানে? তার জানে না, কিন্তু মার কাছে তো বলবার উপায় নেই, যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। বলছে, যামিনীও জানে, কিন্তু মার কাছে তো বলতে পারছে না, বললে হয়তো তার মা এখনই মরে যাবে। যা এবার মণি সিঁড়ির দিকে উঠছে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাতসারেই, মানে নিজে আনমনেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। নায়ক উঠে দাঁড়াবে, হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে, বলছে, কি তুমি যাবে? হ্যাঁ, গেলে কোনো আপত্তি আছে? না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। মানে বিমূঢ় মানে কিংকর্তব্য বিমূঢ়, কী করবে বুঝতে না পারা, এরকম অবস্থায় পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে, মানে সরু অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গতেই বুঝি তার স্থান। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন ঘরজোড়া একটা ভাঙা তক্তাপোষ, মানে খাটিয়া টাইপের, ছিন্ন কান্থায় জড়িত, ছেঁড়া কাঁথায় জড়িত একটি শীর্ণ, একটি রোগা কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। একটা রোগা কঙ্কালের মতো মূর্তি শুয়ে আছে। তক্তাপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর যামিনী তার মায়ের একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়ানো। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যে যেন চাঞ্চল্য দেখা দেবে। নায়কদের পায়ের আওয়াজ শুনে সেই কঙ্কালটার মধ্যে একটা চঞ্চলতা, মানে একটু নড়ানড়ি দেখা যাবে। কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিন পরে মনে পড়ল বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না? যামিনীর মা বলছে, আমার কণ্ঠে প্রাণটা আটকে আছে, বল না বাবা, এবার আর পালিয়ে যাবি না তো? আমার মেয়েকে বিয়ে করবি তো? মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ হঠাৎ বলে উঠবেন, না মাসিমা, আর পালাবো না। দেখো, যামিনীর মা অন্ধ, সে দেখতে পাচ্ছে না কে এসেছে, তাই তার অন্ধ মায়ের সামনে, মানে এই মহিলার এই দুরবস্থা দেখে নায়ক ইমোশনাল হয়ে পড়েছে। সে মহিলাকে সান্ত্বনা দিতে বলছে, না মাসি, আমি নিরঞ্জন, আমি কথা দিচ্ছি আর পালাবো না। মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও একটি স্থাণুর মতো মেয়ের মুখের স্তম্ভিত বিস্ময় আপনি অনুভব করতে পারবেন। মানে নায়ক এই কথাটা বলেই হেড ডাউন করে নিয়েছে, মাথা নিচু করে নিয়েছে। মাথা উঁচু না করেও মনি যে কিংকর্তব্য বিমূঢ়, মানে কি বললো এটা নায়ক? আর একটা মেয়ে পুরো পাথরের মতন হয়ে রয়েছে, বিস্মিত হয়ে রয়েছে, এটা নায়ক টের পাবে। কিন্তু কোনো দিকে তাকানোর অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন।
মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। নায়ক ওই মহিলার, বৃদ্ধার চোখের দিকে তাকিয়ে আছে, ওই কোটরের মতো চোখের দিকে তাকিয়ে আছে, মানে যে চোখ দুটো গর্তে ডুবে গেছে, এতটাই জীর্ণ তাকিয়ে আছে। আর মনে হচ্ছে ওই চোখের ভেতর থেকে একটা যেন কালো আর রেখা এসে, ওই চোখের ভেতর থেকে অন্ধকারের দুটো যেন কালো শিখা এসে নায়কের সর্বাঙ্গ লেহন করছে, অর্থাৎ মানে চেটে চলে যাচ্ছে। লেহন করা মানে হচ্ছে জিভ দিয়ে চেটে যাওয়া। এখানে বোঝানো হচ্ছে ওই চোখ থেকে যেন কালো দুটো রেখা এসে আমার সর্বাঙ্গ পরীক্ষা করে চলে যাচ্ছে। কয়েকটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে, মানে আস্তে আস্তে কয়েক মুহূর্ত কাটছে, সময় কাটছে। আপনি অনুভব করতে পারবেন, তারপর শুনতে পাবেন, মানে কিছুটা সময় কেটে গেল, তারপর ওই বৃদ্ধা বলছে, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি। আমি জানতাম তুই না এসে পারবি না, এই জন্যই তো আমি এই প্রেতপুরিতে দিন গুনছি যে তুই কবে আসবি। বৃদ্ধা কথা বলে হাঁফাবেন। চকিতে, মানে হঠাৎ একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরে কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও যেন কোথাও কি যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। মানে যে মেয়েটাকে বাইরে থেকে এত কঠিন মনে হয়, মনে হবে সেই মেয়েটার হৃদয় থেকেও যেন মানে এই কাঠিন্যটা, এই কঠিনতাটা আস্তে আস্তে গলে যাচ্ছে, অর্থাৎ সে যেন জল হয়ে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে বুঝি আর দেরি নেই। সহজভাবে বলতে গেলে একদিকে ভাগ্যের প্রতিকূল মেয়েটির, আর তার জীবনও তার, মানে তার সহজ নয়। এই সব কিছু যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে রয়েছে। বৃদ্ধা আবার বলবে, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না, আহ, মানে এমন মেয়ে হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই। আর রাত দিন খিটখিট করে মেয়েটাকে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু ওর মুখে রানি। এই শ্মশানের দেশে 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে। এর মধ্যে একাধারে মেয়ে, পুরুষ হয়ে ও কী না করেছে। যামিনীর মা বলছে, তুই যামিনীকে নিয়ে সুখী হবি বাবা। আমার নিজের পেটে হয়েছে বলে বলছি না। আমি রেগে যাই, খ্যাটখ্যাট করি, তবু যামিনী সব মুখ বুজে সহ্য করে। এমন একটা জায়গায় আমরা থাকি যেখানে একটা পুরুষ মানুষ নেই, থাকতে লোকের ভয় পায়। সেই জায়গাতে যামিনী একা মেয়ে হয়ে ছেলের কাজ করছে, মানে আমার পুরুষের, আমার যদি ছেলে থাকতো যেমন সেবা করতো তেমন সেবা করছে। একান্ত ইচ্ছে সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝে আপনি গোপন রাখতে পারবেন না। নায়ক ইমোশনাল হয়ে গেছে। যামিনীর মা যখন এই কথাগুলো বলছে, সে ইচ্ছে থাকলেও যামিনীর মায়ের মুখের দিকে কিন্তু তাকাতে পারল না। বৃদ্ধা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। এটাই নাটকের সবচেয়ে বড় মিথ্যে কথা। কেন, একটু পরেই বুঝতে পারবে। এবার নায়ক কথা দিল যামিনীকে যে বিয়ে করবে। তারপর বিকেলবেলায় আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। একদিন হয়ে গেছে, মানে যেদিন আসলো সন্ধে নাগাদ আসলো, রাত্রির থাকলো, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলো, বিকেল হলো। আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটা যে পড়ে রইল, মানে আপনি তো মাছ ধরে নিয়ে গেলেন না, আপনি তো আমায় নিয়ে গেলেন না। আপনি হেসে বললেন, থাক না, এবারে পারিনি বলে কি তেলের অবতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? আরে এবার পারলাম না, আগামীবার এসে নিয়ে যাব। আগামীবার ঠিক মাছ ধরে নিয়ে যাব, মানে আগামীবার তোমাকে বিয়ে করে নিয়ে যাব। যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। মনে হবে, মানে মুখ থেকে হাসলো না, যামিনী চোখ থেকে হাসলো। শরৎকালে যেমন পেঁজা তুলোর মতন মেঘ আকাশে ভাসে, তার হাসিটা যেন শরতের শুভ্র মেঘের মতো নায়কের হৃদয়ে ভাসছে।
মানে যামিনী কৃতজ্ঞ হয়েছে নায়কের কাছে যে আমাকে তুমি উদ্ধার করলে, আমাকে তুমি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছ, আমি কৃতজ্ঞ। গাড়ি চলবে। কবে ১০০ না ১৫০ বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল, আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবে। ৩ জন গরুর গাড়িতে উঠেছে। ২ বন্ধু আলোচনা করছে যে ১-১৫০ বছর আগে তেলেনাপোতা একটা চলমান গ্রাম ছিল, কিন্তু এখানে এমন ম্যালেরিয়ার মড়ক হয়েছিল, মহামারী হয়েছিল যে সবাই মরে গিয়েছিল, আর এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে গেছে। মানে এমন মানে মড়ক হয়েছে যে এই জায়গাটার কথা মানুষ আজকে ভুলে গেছে, এই জায়গাটা আর মানুষজন নেই। সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আপনাকে পীড়িত করবে না, গাড়ি ছোট, আপনাকে এবার আর তাই সেই ছোট গাড়িটা কষ্ট দেবে না, মানে নায়ককে কষ্ট দিচ্ছে না। কেন? তার চাকার একঘেয়ে কাঁদুনি আপনার কাছে কর্কশ লাগবে না, গরুর গাড়ির আওয়াজ, নায়কের বন্ধুদের আলাপ আলোচনা কানে আসছে না, গরুর গাড়ি ছোট তার কষ্ট হচ্ছে না, গাড়ির চাকার আওয়াজ নায়ককে কষ্ট দিচ্ছে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে, হৃদয়ের স্পন্দনে একটা কথাই বারবার ধ্বনিত হতে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। নায়ক বারবার বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি তেলেনাপোতায় ফিরে আসবো, আমি যামিনীকে বিয়ে করব। মানে নায়কের মন শুধু এই একটা কথাই বারবার আপ ডাউন করছে, তার মনে শুধু একটা কথাই বারবার আসছে। মহানগরের জনাকীর্ণ অর্থাৎ মানুষে ঘেরা আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, তখন আপনার মনে হবে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ একটি অন্তরঙ্গ তারার মতো উজ্জ্বল হয়ে আছে। তারপর নায়ক তেলেনাপোতা থেকে ফিরে এলো কোথায়? ফিরে এলো তাদের আলোকোজ্জ্বল শহরে। শহরে পৌঁছে তার মনে হচ্ছে তেলেনাপোতার স্মৃতি একটা দূর আকাশের তারার মতো, কিন্তু উজ্জ্বল। ছোটোখাটো বাধা বিড়ম্বিত কয়েকটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। মানে তেলেনাপোতার প্রতি ওই ভালোবাসা, ওই টান আস্তে আস্তে কমছে কিনা, যে আকাশে তেলেনাপোতা তারার মতো উজ্জ্বল হয়েছিল, এখন সেই উজ্জ্বলতা একটু মেঘের আড়ালে কমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করা, মানে সব বাধা কাটিয়ে তেলেনাপোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেই দিন হঠাৎ মাথা যন্ত্রণা ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। হঠাৎ মাথা যন্ত্রণার গা কাঁপুনি দিয়ে শীত, নায়ক লেপ তোষক মুড়ি দিয়ে শুলো। থার্মোমিটারের পারা জানাবে ১০৫ ডিগ্রি, মানে ভয়ঙ্কর জ্বর। থার্মোমিটার দিলে দেখা যাচ্ছে ১০৫ ডিগ্রি জ্বর। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? শুনতে শুনতে আপনি জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন। ১০৫ জ্বর মানে ভয়ঙ্কর জ্বর। নায়ক শুনতে শুনতে অজ্ঞান মতন হয়ে যাবে। মনে আছে তেলেনাপোতায় কিরম বড় বড় মশা ছিল? যে ঘরে ছিল সেই ঘরে মশা ছিল, দেখেই বোঝা যাচ্ছিল ম্যালেরিয়ার মশা। ওই কামড় খেয়ে এসে কিছুদিনের মধ্যেই ম্যালেরিয়া হলো। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, মানে আস্তে আস্তে ম্যালেরিয়া সারল, মানে অত্যন্ত কাঁপা কাঁপা পায়ে যখন দুর্বল শরীরে বাইরে বেরোলো ঘর থেকে, দীর্ঘদিন ঘরে বন্দি ছিল নায়ক অসুস্থ বলে, তারপর যেদিন বাইরে বেরোলো তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে, মানে নিজের অজান্তেই দেহ মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যেই হয়ে গেছে। দেহ মনের অনেক ধোয়া মোছা হয়ে গেছে, মনে যে ভালোবাসা ছিল তেলেনাপোতার প্রতি ওসব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। নায়কের কাছে মনে হবে ও তেলেনাপোতার তারা ডুবে গেছে, ও একটা অস্ত যাওয়ার তারা। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও সত্যিই কিছু নেই। গম্ভীর কঠিন যার মুখ, আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো, সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। নায়কের আজকে মনে হচ্ছে না না, ওই যামিনী টামিনী নেই, ওই একদিন রাত্রিরে একটা ছায়া দেখেছিলাম, অবাস্তব ছায়া, তারপর ছায়াটা মিলিয়ে গেল, ওই মেয়েটাও ওই রকম। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। একবারের জন্য আবিষ্কৃত তেলেনাপোতা আবার গভীর রাতের মধ্যে ডুবে যাবে। এখানেই গল্প শেষ। আশা করি আমি যে দাবিটা করেছিলাম শুরুতে, সেই দাবির সঙ্গে তুমিও সহমত, গল্পটা তোমার কাছে জলের মতো হয়েছে। যারা এখনো বুঝতে পারছো না, আমি তাদের বলবো আর একবার ভিডিওটা দেখো, অথবা নিজে ১-২ বার টেক্সট বই থেকে গল্পটা পড়ে নাও, দেখবে তোমার কাছেও সহজ হয়ে যাবে।
তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো ভালো হয়, আমার লেখা একটি বই আছে, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026। বইটি তোমরা যারা সংগ্রহ করেছো, আশা করি তারা বুঝতে পেরেছো বইটা কতটা প্রয়োজনীয়। যারা এখনো করনি, বলবো নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো, ফ্লিপকার্ট, অ্যামাজন বা রিটেল মহারাজ ওয়েবসাইটে, অনলাইনেও আমাদের বই পাওয়া যাচ্ছে। এই যে বইটা, এটা ইতিহাসের বই, আমার লেখা হচ্ছে বাংলা বইটা। বইটা দেখতে সেম এই রকম, বইয়ের কালার কি হবে, এইরকম গোল্ডেন কালার, লেখা থাকবে 11 সেমিস্টার 2 সেমিস্টার সহায়িকা। নিচের লেখাটা খুব গুরুত্বপূর্ণ, 2026 অর্থাৎ 2026। এই লেখাটা দেখে নেবে। এই কটা সাবজেক্টের বই আমাদের আছে, মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইগুলো প্রকাশিত হয়েছে। এক্ষুনি নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো, অবশ্যই পাবে। আমাদের বইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তর সহ দেওয়া আছে। আরেকটা বিষয়, যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছো, তোমাদের জন্য একটা সুযোগ আছে। প্লে স্টোরে গিয়ে, গুগল প্লে স্টোরে আর কি, সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করো। ওখান থেকে অ্যাপের মধ্যে একটা ছোট্ট পেমেন্ট করলে 11টা তুমি আমার কাছে পড়তে পারবে। সব ক্লাসগুলো আমি আজকে যেমন ভাবে করালাম এইভাবে ক্লাস পাবে, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। প্রয়োজনে আমি কিছু নোটস তোমায় দেব, এমনকি প্রয়োজন অনুসারে আমি লাইভে কিছু ক্লাসও করাবো। কেমন? আজকে তবে আলোচনা এখানেই শেষ করছি। সবাই মন দিয়ে পড়ো। আর হ্যাঁ, যারা অনলাইনে পড়তে পারছো না, তাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। সম্পূর্ণ সিলেবাস আমি এইভাবে দায়িত্ব নিয়ে ইউটিউবে কমপ্লিট করিয়ে দিয়েছি। তোমরা চাইলে এক্ষুনি ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে পুরোনো ক্লাসগুলো তোমার পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী গল্প কবিতার আলোচনাগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।